সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদেরকে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি বিনয় কৃষ্ণ মণ্ডল, প্রভাষক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আশা করি তোমরা এই করোনাকালীন সময় সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো থাকো। তোমরা যে আশা মনের আনন্দ নিয়ে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজে ভর্তি হয়েছে, তোমাদেরকে স্বাগত। আমি বিনয় কৃষ্ণ মণ্ডল তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াবো। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পর্যায়ে নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে আমাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যারা মেধাবী এবং গরিব তাদেরকে বই দেওয়ার কথা ছিল আমাদের। তোমাদের হাতে আমাদের বই পৌঁছে গেছে। নতুন বই পেয়ে নতুন ক্লাসে তোমাদের অনেক আনন্দ। যাই হোক, আজকে তোমরা কি জানো যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের যে বিষয়কোড, এই বিষয়কোডটা হচ্ছে তোমাদের 277 এবং 278। আজকে এই পরিচিত ক্লাসে আমরা তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা এখানে যারা ভর্তি হয়েছ, আশা করি সবাই ব্যবসায় শাখা থেকে পাশ করে এখানে ভর্তি হয়েছ। যারা অন্য গ্রুপ থেকে এসেছো, মানবিক বা বিজ্ঞান শাখা থেকে, তাদের একটু বুঝতে বা আয়ত্ত করতে সময় লাগবে। যা যথারীতি যদি তোমরা ক্লাস করো তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি, কারণ যার সমস্যা আছে তার সমাধানও আছে। যার আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এটি হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাস, অর্থাৎ লেকচার নম্বর 1। যা হোক, ব্যবসা সংগঠন এর প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক ব্যবসায়ের মৌলিক ধারণা। এর ইংরেজি হচ্ছে বেসিক কনসেপ্ট অফ বিজনেস। তোমরা ক্লাস 9 এবং 10-এ যারা ব্যবসা শিক্ষা থেকে এসেছো তারা এই বিষয়গুলো জানো, যে ব্যবসা কাকে বলে, ব্যবসার বৈশিষ্ট্যগুলি কী, এই বিষয়গুলো তোমরা জানো। তারপর আমরা পূর্ণ আলোচনা করব। তাহলে ব্যবসা কাকে বলে? মুনাফার্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। ব্যবসা যে করে তার মূল উদ্দেশ্য থেকে মুনাফা অর্জন করা, কিন্তু যে চুরি করে তার উদ্দেশ্য থেকে মুনাফা অর্জন করা। কিন্তু এখানে একটি কথা আছে, বৈধ অর্থনীতি, অর্থাৎ বৈধভাবে উপার্জন করতে হবে। যদি অবৈধভাবে কেউ মুনাফা অর্জন করে তাহলে তাকে ব্যবসায়ী বা তার কর্মকাণ্ডকে ব্যবসা বলা যাবে। তাই ব্যবসা করার জন্য সরকারের দেয়া যে নিয়ম নীতি আছে বা আইন আছে, সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আইনকে সম্মান করে, আইনকে মান্য করে ব্যবসা পরিচালনা করতে হবে। যদি অসৎভাবে কেউ মুনাফা অর্জন করে তাহলে তাকে ব্যবসায়ী বলা যাবে না। অনেক আছে অবৈধ ব্যবসা করে, চোরাচালানি, চোরা কারবারি করে, তাদেরকে ব্যবসা বলা যায়। এই জন্য ব্যবসার সংজ্ঞার ভিতরে এই কথাটি বলে গেছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক সকল কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এখন ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য, অর্থাৎ তোমরা যে ব্যবসার বৈশিষ্ট্যগুলো আছে এর ভিতরে আছে মুনাফা অর্জনের উদ্দেশ্য, তারপর আছে ঝুঁকি ও অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, স্বাধীন পেশা বা বৃত্তি, উপযোগ ও সম্পদ সৃষ্টি। এখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত ব্যবসা করা হয়। তোমরা একটু উচ্চতর ক্লাসে যখন যাবে
বা অন্য রাইটারের যে বই আছে সেখানে একটা কথা আছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকলেই কাজ করে, কিন্তু ব্যবসার চেয়ে বা চাকরির চেয়ে ব্যবসা কেন উত্তম, এই কথাটা আছে। যেরকম আছে হাদিস শরীফ, মুনাফা অর্জনের 10 ভাগের 9 ভাগ হয়েছে ব্যবসা, 1 ভাগ হয়েছে চাকরি। আর হিন্দু শাস্ত্রে আছে বাণিজ্য বসতি লক্ষ্মী। ঠিক আছে, মানুষ চাকরিকে পছন্দ করে না, ব্যবসাকে পছন্দ করে, কারণ ব্যবসা প্রচুর পরিমাণে আর্ন করতে পারে, কিন্তু ঝুঁকিও আছে। যে যেখানে ঝুঁকি বেশি নিতে পারবে তার মুনাফা অর্জনের যে পথ বা মাধ্যমটা তত সুগম বা বেশি। যাও, মুনাফা অর্জনের উদ্দেশ্য, ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য, মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করে। এরপর ঝুঁকি, অনিশ্চয়তা। ঝুঁকি কী? ঝুঁকি, যে যত ঝুঁকি গ্রহণ করতে, মুনাফা অর্জন করতে গেলে বা ব্যবসা করতে গেলে ব্যবসায় লাভ হতে পারে, লস হতে পারে, এই ধরনের ঝুঁকি থাকে বা অনিশ্চয়তা থাকে। এই ঝুঁকি বা অনিশ্চিততাকে যারা ভয় না পেয়ে সাহস শেখে কর্মকাণ্ড করে, সেই বিষয়টা এখানে বলেছে। তোমাদের যে ক্লাসে পাঠ্য বই আছে আমাদের মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বীজ যমুনা পাবলিশার্স, এই বইটি আমরা ক্লাসে পাঠ্য করেছি। তোমরা তোমাদের পাঠ্য বই অনুসারে যে যা লেকচার দেওয়া হয় বা পড়ানো হয় সেটা যদি দেখো তাহলে কোনো সমস্যা হবে। এরপরে আছে লেনদেনের পরিপূর্ণতা, অর্থাৎ লেনদেন কি, যে আদান প্রদান ক্রয় বিক্রয় সেটা যদি পূর্ণ বারবার ঘটতে থাকে তাহলে কি হয়, যে একটি পণ্য ক্রয় করছে যে দামে বেশি দামে বিক্রয় করবে, তাহলে এখানে একটি কথা আছে লাভ বা ক্ষতি কি চলে আসে। লাভ সমান কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি হয়েছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখানে লেনদেনের পরিপূর্ণতা তো তখনই হবে যখন ব্যবসায়ী লাভ করে। এই জন্য ব্যবসায়ীকে অবশ্যই লাভের আশা যখন সে থাকবে তখন বারবার পণ্যটা বিক্রি হবে। যত বেশি পণ্য বিক্রি হবে, মনে করে একটি পণ্য 50 টাকায় ক্রয় করলো বা বিক্রয় করলো 55 টাকা, তাহলে কি 5 টাকা লাভ হলো। এই 5 টাকা যদি প্রতিদিন ওই 55 টাকা বা 50 টাকা যদি বারবার রিসাইকেলিং হয়, তাহলে দেখা যায় প্রতিবারে যদি 5 টাকা হয়, তাহলে 30 দিন যদি এই পণ্যটা বিক্রি হয় তাহলে 5 30 150 টাকা তার লাভ হবে, তাহলে 50 টাকা প্রফিটটা হয় 150 টাকা। ঠিক আছে, এখানে অনেক বিষয় আছে ব্যবসা কেন করে। এরপর আছে আইনগত বৈধতা, অর্থাৎ যে ব্যবসা করবে তার ব্যবসা যদি যে ব্যবসায়িক আইন আছে তার আইনের মধ্যে থেকে যদি বৈধভাবে করে তাহলে তাকে ব্যবসায়ী করবে বলা যাবে। তো মনে করো এই যে আমাদের দেশে দেখা যায় অবৈধ ব্যবসায়, যেমন মনে করো ফেন্সিডিল, তারপরে বিভিন্ন নেশাজাতীয় পণ্য, তারপরে স্বর্ণ চুরি করে এনে বিক্রি করে, এইগুলি কিন্তু অবৈধভাবে যারা নিয়ে আসে তাদেরকে অবৈধ ব্যবসায়ী বলা হয়, এবং তাদেরকে বিভিন্ন ধরনের সরকারের যে নীতিমালা মেনে চলে না, তার জন্য তাদের শাস্তির বিধান আমাদের প্রচলন আছে। এরপর হচ্ছে স্বাধীন পেশা। স্বাধীন পেশা কেন? ব্যবসা ভালো লাগলে করবে, না লাগলে না করবে, ইচ্ছা করলে দোকান খুলবে, দোকান খুললে ক্রয় বিক্রয় হলে সে লাভ হবে, এটা স্বাধীন, ভালো লাগে না করবে না, এই জন্য স্বাধীন। এখানে যে ব্যবসায়িক যে নিয়ম নীতি আছে তা মেনে যদি ব্যবসা করে তখন সে ইচ্ছা মতো স্বাধীনভাবে সে পেশাটা করতে পারে। এরপর হচ্ছে উপযোগ্য সম্পদ সৃষ্টি। উপযোগ কী? তাহলে চাহিদা পড়তে হবে। চাহিদা কাকে বলে? কোনো কিছুর অভাবকে চাহিদা বলে, আর উপযোগ হয়েছে চাহিদা পূরণের যে ক্ষমতা সেটাকে বলছে উপযোগ। অর্থাৎ তুমি মনে করো পানি পিপাসা পেয়েছে বা ক্ষুধা পেয়েছে, তখন ক্ষুধা নিবারণের জন্য তোমার খাদ্যের দরকার। এই ক্ষুধাকে বলবে তোমার চাহিদা। নিবারণ করছো কোন ধরনের খাদ্য দিয়ে সেটা না, তোমার ক্ষুধাটা যে নিবারণ হয়েছে সেই নিবারণ করার যে ক্ষমতা সেইটি হয়েছে উপযোগ। ঠিক আছে, এই হয়েছে আমাদের ব্যবসায়ের বৈশিষ্ট্যের ভিতরে। এরপরে আছে ব্যবসায়ের আওতা। ব্যবসার আওতার ভিতরে আছে একটা ছক আছে তোমাদের পাঠ্য বইয়ে। এই ছকটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে এখানে এই ছকের ভিতরে যা যা আছে সেইটাই মূলত আমি এখানে দাঁড় করেছি এবং লিখেছি। এটা আছে তোমাদের 1/03 পৃষ্ঠা নাম্বার বই 5। এখানে আছে শিল্প, ব্যবসাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে শিল্প, আর একটা হচ্ছে বাণিজ্য,
একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এখন শিল্প কি? কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে উৎপাদন বলে, ঠিক আছে। আর ওই যে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে শিল্পও বলা যায়। এরপর বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে এক জায়গা থেকে অন্য স্থানে পণ্য নিয়ে যাওয়াকে বাণিজ্য বলে। আবার এই বাণিজ্যকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কি? দেশের ভিতরে একটি দেশ বা একটি সার্বভৌমত্ব দেশের ভিতরে যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে করা হয় তাকে বাণিজ্য বলে। আর বৈদেশিক বাণিজ্য কি? এক দেশ থেকে অন্য দেশে যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। অবশ্যই দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে আইন আছে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আইন আছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উভয় দেশের যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় থেকে নীতি নির্ধারণ করা হয়, সেই নীতি অনুসারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। এরপরে দেখো শিল্পকে আবার ভাগ করেছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, সেবা পরিবেশন। আবার বাণিজ্যকে ভাগ করেছে ট্রেড বা পণ্য বিনিময়। ট্রেড কথার অর্থ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করাকে ট্রেড বলে, কেনা বেচাকে ট্রেড বলে। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এখন এই যে পণ্য ট্রেড বা পণ্য বিনিময় আছে, একে দুই ভাগে ভাগ করছে, ওই যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা কাকে বলে? উৎপাদনকারীর নিকট থেকে যে পণ্য বেশি পরিমাণে ক্রয় করে নিয়ে আসে তাকে পাইকারি ব্যবসা বলে। আর খুচরা বিক্রেতা কাকে বলে? যে চূড়ান্ত ভোক্তা অর্থাৎ পণ্য যে ভোগ করে তার সাথে যে পণ্য বিক্রয় করা হয় তাকে খুচরা বিক্রয় মূল্য বলে। এখন এখানে কথা আছে যে বিক্রয় করলে সে কি ভোক্তা? না, অবশ্যই সে ভোক্তা, সে একজন ভোক্তা। কারণ কি? যে ব্যবসা করে তারও তো পণ্য সামগ্রী ভোগ করতে হয়, নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে সে একজন কিন্তু ভোক্তা। আর বৈদেশিক বাণিজ্যের ভিতরে আছে আমদানি, রপ্তানি এবং পূর্ণ রপ্তানি। এই পূর্ণ রপ্তানি কথাটি তোমরা ক্লাস 11 শ্রেণীতে তোমাদের নতুন মনে হবে। এখন আমদানি কাকে বলে? এক দেশ থেকে পণ্য নিয়ে আসাকে বলে আমদানি। মনে করো বাংলাদেশ চীন থেকে পণ্য নিয়ে আসে, সেটা হচ্ছে আমদানি। আর বাংলাদেশ থেকে চীনে পণ্য যখন পাঠাবে তখন সেটা হবে রপ্তানি। বিদেশ থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসাকে আমদানি বলে, আর বিদেশে পণ্য রপ্তানি পাঠিয়ে দেওয়া বা রপ্তানি করাকে রপ্তানি বলে। এরপর আছে পূর্ণ রপ্তানি কি? পূর্ণ রপ্তানি কি? এক দেশ থেকে পণ্য আমদানি করে সেই আমদানিকৃত পণ্য আবার অন্য দেশে যখন বিক্রয় করবে তখন সেটাকে বলে পূর্ণ রপ্তানি। মনে করো তুমি একটি দেশ, এ একটি দেশ, বি একটি দেশ, সি একটি দেশ। তাহলে এক্ষেত্রে বি এর কাছ থেকে নিয়ে আসছে পণ্য, বি কী করলো? বি আবার অন্য দেশে পাঠিয়ে দিল, ঠিক আছে। এক্ষেত্রে কয়টি দেশ? দেখো 1 2 3 তিনটি। পণ্য রপ্তানির ক্ষেত্রে 3টি দেশ দরকার হয়। অর্থাৎ এক দেশে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে আসে, সেই পণ্য অন্য দেশে যখন রপ্তানি করে দেবে তখন তাকে পূর্ণ রপ্তানি বলে। এক্ষেত্রে একটি কথা আছে, পণ্য ক্রয় করে নিয়ে আসলে তুমি কোনো ধরনের পণ্যের পরিবর্তন করা যাবে না। যদি কোনো ধরনের পরিবর্তন করে সেক্ষেত্রে কী হবে? পণ্যটি হয়ে যাবে উৎপাদন, ঠিক আছে, উৎপাদিত পণ্য উৎপাদন হয়ে যাবে বা শিল্প হয়ে যাবে। এই জন্য তোমাকে অবশ্যই শিল্প কেন বলা হয়েছে? যখন এই দেশ থেকে পণ্য নিয়ে আসছে ওই পণ্যের উপর তুমি কোনো ধরনের মোড়কীকরণ করলে, কোনো ধরনের গেট আপ করলে, কোনো ধরনের পণ্যের আকর্ষণ সৃষ্টি করার জন্য কাজ করলে সেক্ষেত্রে পণ্যটি কিন্তু উৎপাদন হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। এবং পূর্ণ রপ্তানি এই প্রশ্নটি তোমাদের আসে, এমসিকিউর ভিতরে আসে যে পূর্ণ রপ্তানির ক্ষেত্রে কয়টি দেশ সংশ্লিষ্ট বা জড়িত থাকে। আবার এরকম হতে পারে যে পূর্ণ রপ্তানি কাকে বলে। আবার এরকম হতে পারে যে সৃজনশীল কৌশলে এ বিদেশ থেকে পণ্য আমদানি করে নিয়ে আসছে, এনে বিদেশ থেকে কি করলো? বির কাছ থেকে বা বি এর কাছ থেকে পণ্য নিয়ে আসলো, বি আবার সেই পণ্য অন্য দেশে রপ্তানি করলো। এই ধরনের একটা হিংস থাকবে। যদি তুমি ক্লিয়ার থাকো তাহলে তুমি এটা বুঝবে এটা পূর্ণ রপ্তানির একটি বিষয় বলছে। যেহেতু এক দেশ থেকে পণ্য আমদানি করে সেই পণ্য আবার অন্য দেশে বিক্রয় করাকে পূর্ণ রপ্তানি বলা হয়। যাই হোক, এখানে আরেকটি বিষয় আছে তোমাদের, দেখো সহায়ক কার্যাবলীর ভিতরে হচ্ছে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার। এখন ব্যাংক কাকে বলে? ব্যাংক ধার করা অর্থের ধারক। কেন বলা হয়েছে? এক শ্রেণীর নিকট থেকে টাকা ধার করে অন্য শ্রেণীর নিকটে টাকা ধার দেয়। এখন ধার দেওয়ার মানে কি? কম সুদে গ্রহণ করে বেশি সুদে বিনিয়োগ করে। এই কম সুদে
গ্রহণ করে এবং বেশি সুদে বিনিয়োগ করে, বেশি সুদে বিনিয়োগ করা থেকে কম সুদের পরিমাণ বাদ দিয়ে তারপর যে টাকা থাকে সেখান থেকে যে অন্যান্য খরচ থাকে সেটা আনুষঙ্গিক খরচ থেকে সেটা বাদ দিয়ে যেটা হবে সেখান থেকে তারা প্রফিট করে। ব্যাংক এই জন্য কম সুদে অর্থ গ্রহণ করে বেশি সুদে বিনিয়োগ করে থাকে। এরপরে হচ্ছে বিমা। বিমা কি? বিমা হয়েছে ঝুঁকি গ্রহণের অনিশ্চয়তা দূর করার জন্য বিমা করা হয়। মনে করো এক দেশ থেকে পণ্য আমদানি করলো, এটা হচ্ছে পণ্য সামগ্রীর ক্ষেত্রে, আবার ব্যক্তিগত হতে পারে, যে কোনো ঝুঁকি বা অনিশ্চিতের হাত থেকে রক্ষা করার জন্য যে ধরনের চুক্তি করা হয় বা যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বিমা বলা হয়। পরিবহন কি? পরিবহনে যে আছে, পরিবহন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। তাহলে এই যে তোমাদের আছে পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে, এটা হচ্ছে স্থানগত। এরপরে আছে তোমাদের গুদামজাতকরণ। গুদামজাতকরণের মধ্যে সময়গত। মনে করো শীত আসতেছে কামে, শীতে যখন শীতের শরীরকে তাপ বা গরম রাখার জন্য যে কাপড়, সেই কাপড় এখনই কি প্রস্তুত করবে, এটা অনেক আগেই প্রস্তুত করছে, অর্থাৎ প্রয়োজন যখন তখনই পণ্যটি বাজারে সাপ্লাই করবে। এই জন্য কী করে? পণ্য আগে থেকে উৎপাদন করে পণ্য গুদামে রেখে দেয়। এই যে গুদামজাতকরণ করে এটা সময়গত উপযোগ তৈরি করে। এই ধরনের একটি কথা আছে। বাজারজাতকরণ প্রসার মানে কি? বৃদ্ধি। যা হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজ আর নয়, পরবর্তীতে ক্লাসে কথা হবে। কী হয়েছে, সমস্যাটা কি? কার?